হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো আইএলটিএস নিয়ে আপনার যা যা জানা দরকার সব কিছু নিয়ে। চারটা ব্যান্ড নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো। চারটা ব্যান্ডে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা আমি স্ক্রিনে দেখিয়ে ব্যাখ্যা করে দিব, এবং প্রত্যেকটা ব্যান্ডে আমি কিভাবে আমার স্কোর বাড়িয়েছিলাম সেই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই টিপসগুলো আমার মনে হয় না আপনি অন্য কোনো ইউটিউব ভিডিওতে পাবেন। এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে এবং নিজের অ্যানালাইসিসের ভিত্তিতে বের করার টিপস এবং ট্রিক্স। তো ভিডিও শুরু করার আগে আমি ভিডিওর স্ট্রাকচারটা বলে নিই। প্রথমে আমি আইএলটিএসের একটা ওভারঅল আলোচনা করব, এরপরে হচ্ছে আমি চারটা ব্যান্ড নিয়ে আলাদা আলাদা আলোচনা করব এবং প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে ওই ব্যান্ডের স্ট্রাকচার, ওই ব্যান্ডের মার্কিং সিস্টেম, ওই ব্যান্ডের কোশ্চেন টাইপ এবং ওই ব্যান্ডের জন্য স্পেসিফিক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। তো আমি আশা করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এবং আমি কে এবং আমি আইএলটিএসে কত পেয়েছি, কিভাবে পেয়েছি, আমার পুরো আইএলটিএস জার্নি নিয়ে কিন্তু আমার আরেকটি ভিডিও আছে, চাইলে সেটিও আপনারা দেখে আসতে পারেন। আর প্রত্যেকটা ব্যান্ড কিন্তু আমি নিচে এখানে আলাদা আলাদা সেকশন করে দিব। কারো যদি কোনো একটা নির্দিষ্ট ব্যান্ডের বিষয়ে জানার প্রয়োজন হয় আপনি চাইলে সেখানে স্কিপ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ যেই টিপসগুলো আমি দিব এগুলো কিন্তু আপনার ব্যান্ডকে 2 থেকে 3 বাড়িয়ে দিতে পারে। এগুলো কিন্তু আমি যখন মক টেস্ট দিচ্ছিলাম আমি পাচ্ছিলাম 5, সেখান থেকে আমি এই টিপসগুলো ফলো করে কিন্তু ফাইনাল পরীক্ষায় পেয়েছি 7। তো দেরি না করে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস। আইএলটিএস সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল। তো আমরা যারা বাইরে পড়তে যাওয়ার জন্য আইএলটিএস দেই বা চাকরির কোনো প্রমোশনের জন্য আইএলটিএস দেই, আমরা সবাই কিন্তু একাডেমিকটাই দেই। আমি আজকে একাডেমিক আইএলটিএস নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব কম্পিউটার বেসড আইএলটিএস নিয়ে। আমার যে টিপসগুলো থাকবে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএসের ক্ষেত্রে প্রযোজ্য, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ কম্পিউটার বেসড এক্সাম দিতে। এবং কম্পিউটার বেসড এক্সাম কেন দেবেন সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি, চাইলে দেখে আসতে পারেন। তো আইএলটিএস পরীক্ষাটা 4টা সেকশনে হয়, সেটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। এই 4টাতে আপনি আলাদা আলাদা করে কত ব্যান্ড পেলেন তার উপর গড় করে আপনাকে একটা ব্যান্ড দেওয়া হয়। আমার ব্যান্ড হচ্ছে 7, অর্থাৎ C1 মানে হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। তো ব্যান্ড কিভাবে হিসাব করা হয় সেটা আমি স্ক্রিনে এখানে দেখিয়ে দিব। কত থেকে কত পেলে আপনার কত ব্যান্ড হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে রিডিং এবং লিসেনিংয়ের জন্য, যেখানে আপনার 40টা প্রশ্ন থাকে এবং 40টা বা 39টা যদি আপনার সঠিক হয় তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 9। আপনি যদি 37 থেকে 38টা কারেক্ট করতে পারেন তাহলে হবে 8.5। এভাবে করে আপনারা দেখতে পাবেন কতগুলো কারেক্ট অ্যান্সার আপনারা করলে কত ব্যান্ড স্কোর আপনাদের আসবে। এটা শুধুমাত্র লিসেনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো এবার যাচ্ছি ফার্স্ট মডিউলে, যেটা হচ্ছে লিসেনিং। লিসেনিং টেস্টে 4টা পার্ট থাকে, অর্থাৎ আপনাকে 4টা অডিও শুনতে দেওয়া হয়। এই 4টা পার্ট থেকে 40টা মোট প্রশ্ন থাকে এবং সময় থাকে 30 মিনিট। একবার প্লে করে ফেললে আপনি কিন্তু কোনোভাবেই সেটা আর পজ করতে পারবেন না। আপনাকে মিডলে ছোট ছোট টাইম দেওয়া থাকবে ব্রেকের জন্য, 30 সেকেন্ড, 1 মিনিট আপনার প্রশ্ন পড়ার জন্য, কিন্তু একবার প্লে দিয়ে ফেললে কিন্তু আপনি কোনোভাবেই পজ করতে পারবেন না। তো যে 4টা পার্ট থাকে, পার্ট 1-এ সাধারণত একটা আমাদের দৈনন্দিন জীবনের কনভারসেশন থাকে, যেমন ধরুন কোনো একটা হোটেলের সিট বুক করা, বা হচ্ছে লাইব্রেরিতে আমরা কিভাবে কার্ড করব সেটা জানা, বা হচ্ছে কোনো হসপিটালে ভর্তি হওয়ার প্রসিজার জানা, এই ধরনের জিনিসপত্র। সাধারণত টেলিফোনে এই কনভারসেশনটা শোনানো হয়, যে একজন আরেকজনকে টেলিফোন করেছে এবং অপর পাশ থেকে সেটার রিপ্লাই দেওয়া হচ্ছে। কি কথা হচ্ছে তার বেসিসে সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, মাঝে মাঝে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের টাইপ মানে প্রশ্নগুলো দেখতে কেমন সেটা আমি এই ব্যান্ডের লাস্টে দেখিয়ে দিচ্ছি। পার্ট 2-তে থাকে কোনো একটা মনোলগ, কোনো একটা স্পিচ বা হচ্ছে লেকচার, কেউ কোনো একটা বিষয়ে কথা বলে এবং সেখান থেকে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস কোশ্চেন, ম্যাচিং এগুলো করতে হয়। থার্ড পার্টে এবং ফোর্থ পার্টে এই দুটো মোরলেস একই ধরনের,
এই দুটোতে সাধারণত কোনো একাডেমিক টপিক নিয়ে আলোচনা করা হয় এবং কি আলোচনা করা হলো তার উপর বেসিস করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস কোশ্চেন, ম্যাচিং, ম্যাপ লেবেলিং এই ধরনের কিছু একটা করতে দেওয়া হয়। এবার আমি আপনাদেরকে স্ক্রিনে কোশ্চেনের টাইপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম টাইপ হতে পারে এই যে একদম নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উপরে কিন্তু লেখা আছে যে একটার বেশি ওয়ার্ড বা একটার বেশি নাম্বার ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি কনভারসেশনের মধ্যে এই রিলেটেড যে ওয়ার্ড এবং নাম্বার শুনতে পাবেন সেগুলো এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে এবং দুটো অ্যান্সার এখান থেকে সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনাকে কনভারসেশন শুনে সেখান থেকে দুটো অপশন সিলেক্ট করতে হবে। এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু এটা টেবিলের মধ্যে দেওয়া হয়েছে। তো একই বিষয় আপনাকে শুনে ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। উপরে লেখা আছে এখানে আপনি 3টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তবে 3টার বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। তো বুঝতেই পারছেন যে ইনস্ট্রাকশন পড়াটা খুবই জরুরি। কয়টা ওয়ার্ড ইউজ করতে পারবেন, কতটা নাম্বার ইউজ করতে পারবেন, এগুলো কিন্তু প্রশ্ন দেখে বুঝে তারপরে আপনাকে লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একদমই নর্মাল একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনাকে শুধুমাত্র একটা অ্যান্সার এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা লাস্ট টাইপ। এখানে দেখতে পাচ্ছেন একটা বাক্সের ভিতরে কিছু অপশন বা ক্লুজ দেয়া আছে। এখান থেকে আপনাকে উপরের 5, 6 এবং 7 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। এরপরে থাকতে পারে ম্যাপ লেবেলিং। রিসেন্টলি যে আইএলটিএসগুলো আছে সেগুলোতে আমি ম্যাপ লেবেলিং দেখিনি, তারপরেও আমি একটি প্রশ্নের স্যাম্পল এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিছু এরিয়ার নামকরণ করা আছে এবং কিছু করা নেই। কনভারসেশনের মধ্যে আপনাকে বলে দিবে যে কোন দিকে গেলে কোন এরিয়া পাওয়া যাবে। ABCD এভাবে মার্কিং করা থাকে। আপনাকে কনভারসেশন শুনে সেই অনুযায়ী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। এবার আসি লিসেনিংয়ের ক্ষেত্রে আমার স্পেসিফিক টিপস নিয়ে। প্রথমে একটা জেনারেল টিপস দেই, যেটা আপনি যে কোনো লিসেনিংয়ের ভিডিওতে শুনতে পাবেন। সেটা কোনো একটা প্রশ্ন যদি আপনি বুঝতে না পারেন অ্যান্সারটা, তাহলে কখনোই সেটা নিয়ে বসে থাকবেন না। একটা প্রশ্ন ছুটে গেলে, 2টা প্রশ্ন ছুটে গেলেও কিন্তু আপনার ব্যান্ড 9 থাকবে। তো এটা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না যে একটা প্রশ্ন ছুটে গিয়েছে। তো মাথা ঘামাতে গেলেই কিন্তু আপনার সেটার এফেক্টটা পরবর্তী প্রশ্নে পড়বে এবং একটা একটা করে আপনার প্রশ্ন ছুটতে থাকবে। তো একটা ছুটে গেলে কখনোই ওরি করবেন না, দ্বিতীয়টায় মুভ অন করবেন। মুভ অন করাটা আপনার লিসেনিংয়ের ক্ষেত্রে একটা জেনারেল টিপস। এবার আসি আমার স্পেসিফিক টিপসে, যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছে। সেটা লিসেনিংয়ে প্রত্যেকটা পার্ট শুরু হওয়ার আগে আপনাকে 30-40 সেকেন্ড বা 1 মিনিট সময় দেয়। ওই সময়টাতে আপনি প্রশ্নগুলোতে চোখ বুলাবেন এবং আসলে এত কম সময় দেয় যে প্রশ্নগুলো পুরোপুরি পড়ে বোঝা সম্ভব হয় না। আপনি যেটা করবেন সেটা মেইন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো হাইলাইট করে ফেলবেন। তখন কি হবে, যখনই আপনি কানের মধ্যে ওই ওয়ার্ডগুলো শুনতে পাবেন তখন আপনার ব্রেন কিন্তু অ্যালার্ট হয়ে যাবে যে এখন আমার প্রশ্নের উত্তরটা আছে। এটা খুবই কাজে দেয়। এটা আপনি যদি কোনো মক টেস্ট দেন, তাহলে মক টেস্টের ক্ষেত্রে যদি আপনি এটা অ্যাপ্লাই করেন তো দেখতে পাবেন এটা খুবই এফেক্টিভ একটা প্রসিজার। 2 নম্বরে যেটা বলবো সেটা ব্রিটিশ এবং আমেরিকান 2 ধরনের অ্যাকসেন্টের সাথেই কিন্তু আপনার ফ্যামিলিয়ার থাকতে হবে, কারণ কোন অডিওটা কোন অ্যাকসেন্টে দেয় তার কোনো ঠিক নেই। আর থার্ড এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টিপস, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা আমি কোনো ভিডিওতে বলতে শুনিনি। সেটা লুক ফর চেঞ্জেস, অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে। এটা সাধারণত 3য় বা 4র্থ যে পার্টটা থাকে সেখানটাতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন এমন একটা সিনারিও যেখানে একজন ট্যুরিস্ট একটা নতুন স্পটে গিয়েছেন এবং একজন ট্যুর গাইড তাকে এলাকাটা সম্পর্কে জানাচ্ছে। তো যে ট্যুর গাইড সে এভাবে করে বলছে যে এই এলাকাটার নাম ব্রিটিশ কলোনি। তো 1600 সালে এটার নামকরণ করা হয়। পরবর্তীতে আরও 2 জন রাজার শাসনামল আসে এবং বর্তমানে আমরা এটাকে ডাকি ব্রিটিশ লেন বলে। এখন
আপনার প্রশ্নে আছে যে স্ট্রিটের নামটা কি। আপনি যখনই ব্রিটিশ কলোনি শুনেছেন আপনি লিখে ফেলেছেন যে ব্রিটিশ কলোনি, কিন্তু লাস্ট লাইনে গিয়ে ট্যুর গাইড কিন্তু বলল যে এখন আমাদের এই এলাকাটাকে আমরা ডাকি ব্রিটিশ লেন হিসেবে। তাহলে উত্তরটা কিন্তু ব্রিটিশ কলোনি না, উত্তরটা হচ্ছে ব্রিটিশ লেন। তখন কিন্তু আপনার অ্যান্সারটা চেঞ্জ করতে হবে। এটা খুব বেশি প্রশ্নের ক্ষেত্রে হয় না, সাধারণত থার্ড বা ফোর্থে যেই অডিওগুলো দেয় সেগুলোর ক্ষেত্রে হয়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, বিশেষ করে ফোর্থ পার্টে অনেক বড় থাকে অডিওটা এবং অনেকগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেক কিছু থাকে। তো ওই পার্টটা কিন্তু বাকি 3টা পার্টের থেকে একটু বেশি কঠিন। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবার চলে যাচ্ছি রিডিংয়ে। রিডিংয়ের ক্ষেত্রে 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজ থেকে 40টা প্রশ্ন থাকে এবং আপনার জন্য সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। এখানে 3টা পার্ট করে 3টা প্যাসেজ থাকে এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। কি কি ধরনের প্রশ্ন থাকে সেটা আমি এখন স্ক্রিনে দেখিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমেই থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে আমাদের ওয়ার্ড এনে ব্ল্যাঙ্কগুলো কমপ্লিট করতে হবে। এরপর থাকতে পারে ট্রু ফলস নট গিভেন। তারপরে থাকতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলোর আবার বক্সে করে ওয়ার্ডগুলো দেয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো থেকে নিয়ে আপনাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে। এরপরে থাকতে পারে ম্যাচিং হেডিং হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকে, প্যারাগ্রাফে মার্কিং করা থাকে 1 2 3 4 বা ABCD এরকম করে, এবং যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেখান থেকে আপনার উত্তর এই প্যারাগ্রাফে গিয়ে খুঁজতে হয়। এটা একটু ডিফিকাল্ট মনে হতো আমার কাছে, আপনারা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। এবার আমি রিডিংয়ের ক্ষেত্রে আমার টিপসগুলো বলছি। এগুলো যদি আপনি একদম 100% ফলো করতে পারেন, আপনার ব্যান্ড 1 থেকে 2 গ্যারান্টেড বাড়বে। 1 নাম্বার টিপস যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং ম্যাক্সিমাম আইএলটিএসের ভিডিওতে আমাদেরকে এইভাবে শেখানো হয় যে প্যাসেজ পড়ে বুঝতে। ভাই, যেই প্যাসেজগুলো দেয়া থাকে এগুলো এত হার্ড থাকে যে এটা পড়ে বুঝতে গেলে আপনার একটা প্যাসেজেই 1 ঘন্টা চলে যাবে, এবং পড়ে যে আপনি বুঝলেন এটার উপর আপনার কোনো মার্কিং নেই। তাহলে কী লাভ? আপনি কিভাবে সলভ করবেন সেটা আমি আপনাকে বলি। আপনি প্রথমে প্রশ্নগুলো পড়বেন, প্রথম যে 5টা প্রশ্ন থাকে বা 6টা প্রশ্ন থাকে এটা পড়বেন। প্রশ্নের কিওয়ার্ডগুলো হাইলাইট করবেন, হাইলাইট করে আপনি ব্যাক আসবেন প্যাসেজে এবং তখন আপনি প্যাসেজ থেকে উত্তরগুলো বের করার চেষ্টা করবেন। এভাবে করলে আপনার পুরো প্যাসেজে টাইম যাচ্ছে না, আপনি দ্রুত করতে পারবেন এবং আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। দ্বিতীয় যে টিপসটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং লাইফ চেঞ্জিং টিপস, এটা আমি আসলে যখন কেমব্রিজের এই বইগুলো আমি সলভ করছিলাম, এগুলো নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছি। এগুলো যখন সলভ করছিলাম তখন আমি 7 নাম্বার থেকে শুরু করি, এখানে আমার বইগুলো আছে, 7 নাম্বার থেকে শুরু করি। তো মোটামুটি যখন আমি 11-12 নাম্বারে আসি তখন আমি জিনিসটা ধরতে পারি যে ও আচ্ছা, অ্যান্সারগুলো তাহলে এভাবে থাকে। এরপর আমি কনফার্ম হওয়ার জন্য ইউটিউবে সার্চ করি, আর E2 IELTS-এর একটা ভিডিওতে আমি এই জিনিসটা পাই যে, এবং কনফার্ম হই যে হ্যাঁ এটা আসলে এইভাবে থাকে। তো এমন না যে এটা আমি গবেষণা করে বের করেছি, এটা আসলে এই টেকনিকটা খাটে। সেটা হচ্ছে, আমি স্ক্রিনে একটা প্যারাগ্রাফ দেখাবো আপনাদেরকে, সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তরটা 1 নাম্বার প্যারাগ্রাফে পেয়ে গিয়েছেন, খুব ভালো। সেকেন্ড প্রশ্নটা আপনি 3rd প্যারাগ্রাফে পেয়ে গিয়েছেন। এখন 3rd যে প্রশ্নটা সেটা আপনি চিন্তা করছেন যে তাহলে আবার উপর থেকে পড়ে আসবেন, কখনোই না। 3rd যে প্রশ্নটা সেটা কখনোই 2nd প্যারাগ্রাফে থাকবে না, 3rd প্রশ্নটা 4th বা 5th প্যারাগ্রাফে থাকবে। কখনোই প্রশ্নের সিরিয়াল অনুযায়ী আপনার কখনো প্যারাগ্রাফে ব্যাক যেতে হবে না। যত নিচের দিকে আসবেন আপনার প্যারাগ্রাফেরও তত নিচের দিকে প্রশ্নের উত্তর থাকবে, এবং কোনো একটা বারও আমি এর ব্যতিক্রম কিন্তু পাইনি। তো কখনোই যদি আপনার 2nd প্রশ্নের উত্তর 3rd প্যারাগ্রাফে থাকে, আপনার 3rd প্রশ্নের উত্তরের জন্য কখনোই 2nd প্যারাগ্রাফ পড়তে হবে না। আপনি 3rd থেকে শুরু করে 4th 5th-এর মধ্যে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন।
এটা যে আপনার কতটা সময় বাঁচাবে এবং আপনাকে কতটা রিল্যাক্সড রাখবে আপনি যখন প্রশ্নগুলোর উত্তর করা শুরু করবেন বা আপনি এই ক্যামব্রিজ বইগুলো প্র্যাকটিস করবেন তখনই আপনি বুঝতে পারবেন। এই টিপসটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি। 3 নাম্বার যেটা বলবো, যেটা নিয়ে আমি পার্সোনালি স্ট্রাগল করেছিলাম, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনটা খুবই কনফিউজিং টাইপের থাকে, আপনি বুঝতে পারবেন না যেটা কি সত্যি নাকি মিথ্যা নাকি দেয়াই নেই। এটা আমি অনেক কষ্ট করে আমার অনেক বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম যে কীভাবে করে, যারা আগে আইএলটিএস দিয়েছে, তো ওরাও আমাকে খুব বেশি ক্লিয়ার করে বলতে পারেনি। অনেক ভিডিও দেখেছি, বুঝতে পারিনি। পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন নিয়ে কখনোই ওভারথিঙ্ক করা যাবে না। আমি একটা এক্সাম্পল দেই। ধরুন বলা আছে যে এশিয়া মহাদেশে গ্রীষ্মকালে অনেক ফুল হয়, এটা হচ্ছে আপনার প্যাসেজে বলা আছে। এখন আপনার প্রশ্নে বলা আছে যে এশিয়া মহাদেশে শীতকালে ফুল হয় না, প্যাসেজে কিন্তু এশিয়া মহাদেশে শীতকাল সম্পর্কে কিছু বলা নেই। এখন আপনি ভাবছেন যে আচ্ছা, প্যাসেজে তো বলা আছে গ্রীষ্মকালে ফুল হয়, তার মানে তো এইটাই দাঁড়াচ্ছে যে শীতকালে হচ্ছে ফুল হয় না, তার মানে হচ্ছে এটা ট্রু না, এটা হবে নট গিভেন। আপনাকে কখনোই ওভারথিঙ্ক করে কিছু বের করতে হবে না। আমি প্রথম দিকে এটা করতাম যে ও আচ্ছা এটা দেয়া আছে, তার মানে এটা তো ওই লজিকে যায়। কখনোই আপনাকে কোনো লজিক খাটাতে হবে না। নট গিভেন মানে দেয়া নেই, ফলস মানে যেই প্রশ্নটা আছে তার বিপরীতটা। যদি এইটা থাকতো যে এশিয়া মহাদেশে গ্রীষ্মকালে ফুল হয় না, তাহলে সেটা হচ্ছে ফলস। তো এই জিনিসটা মনে রাখবেন, কোনো প্রশ্ন নিয়ে ওভারথিঙ্ক করা যাবে না, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন যে সেকশনটা আছে। এগুলো হচ্ছে আমার রিডিংয়ের টিপস। এই টিপসগুলো এখন শুনলে মনে হতে পারে সহজ, কিন্তু আমি আসলে এগুলো অনেক কষ্টে বের করেছি এবং এগুলো একদম লাইফ চেঞ্জিং টাইপের টিপস, তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আবারও বলছি, প্যাসেজ পুরোটা পড়বেন না, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর আপনাকে গোল্লা মার্কও দেওয়া হবে না। এবার আসি রাইটিংয়ে। রাইটিংয়ের স্ট্রাকচারটা খুবই ইজি, মাত্র 2টা টাস্ক থাকে। 1 নাম্বার টাস্কে আপনাকে কোনো একটা ডায়াগ্রাম, কোনো একটা ম্যাপ বা হচ্ছে কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, যেটা আপনাকে ব্যাখ্যা করতে হয় 150 ওয়ার্ডের মধ্যে। আপনি চাইলে আরেকটু বেশি লিখতে পারেন, কিন্তু 150 ওয়ার্ডের কম লেখা যাবে না। কম্পিউটার বেসড এক্সাম দিলে উপরে ওয়ার্ড কাউন্ট আসে, তো সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। কম্পিউটার বেসড এক্সামে আরও অনেক সুবিধা আছে, আমি আবার আমার আগের ভিডিওটা রেফার করছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর পেপার বেসডের ক্ষেত্রে আগে পেন্সিল ইউজ করা যেত, এখন কিন্তু ইউজ করা যায় না। সোলি রাইটিংয়ে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে যদি আপনি পেপার বেসড এক্সাম দেন। আচ্ছা, টপিক থেকে দূরে সরে যাচ্ছি, সরি। তো 2টা টাস্ক থাকে। 1 নাম্বারে হচ্ছে আপনার কোনো গ্রাফ, ডায়াগ্রাম, ছবি এ ধরনের কিছু একটা দেওয়া থাকবে, যেটা আপনাকে 150 ওয়ার্ডের মধ্যে মেইন যে সামারিটা সেটা ব্যাখ্যা করতে হবে। এটার জন্য আপনার সময় থাকবে 20 মিনিট। এবং পরবর্তী যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে একটা এসে লেখা, একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নে কোনো একটা টপিক সম্পর্কে বলা থাকবে। আপনার অপিনিয়ন চাইতে পারে বা আর্গুমেন্ট দিতে বলতে পারে, বা হচ্ছে ইয়েস নো টাইপের কোনো কিছু একটা বলতে পারে। যেটাই বলবে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। এটার জন্য সময় হচ্ছে 40 মিনিট। তো আপনাকে আলাদা আলাদা করে এই 20 মিনিট 40 মিনিট খাতা নিয়ে যাবে না, বা হচ্ছে যে কম্পিউটার এরকম কোনো সিস্টেম নেই। আপনি পুরো 1 ঘন্টা সময় পাবেন 2টো টাস্কের জন্য। কিন্তু যেভাবে ভাগ করা আছে চেষ্টা করবেন সেভাবে ব্যবহার করতে, কারণ দ্বিতীয় টাস্কটা কম্পারেটিভলি অনেক বেশি কঠিন হয় এবং হচ্ছে ওই টাস্কে কিন্তু মার্কস বেশি থাকে। তো সেক্ষেত্রে ওটার জন্য 40 মিনিট রাখাটাই শ্রেয়। আর যেটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 150 আর 250, আপনি চাইলে এর থেকে অল্প কিছু বেশি লিখতে পারেন, কিন্তু কম কখনোই লিখবেন না। আচ্ছা, এখন আমি স্ক্রিনে 2 টাইপের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্নটা ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে টাস্ক 1 এর একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং উপরে লেখা আছে গ্রাফটা কিসের, এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে 20 মিনিটের মধ্যে 150 ওয়ার্ডের মধ্যে। এখানে টাস্ক 2 এর একটা এক্সাম্পল দেখানো হলো। এখানে টেকনোলজি নিয়ে একটা মন্তব্য করা হয়েছে এবং আপনাকে বলা হয়েছে এর থেকে কি কি প্রবলেম আসতে পারে সেটা লিখতে। তো টাস্ক 2 এ এই ধরনের জিনিস থাকবে। এবার বলি রাইটিংয়ের টিপস নিয়ে। এটা একটু বড় হবে। রাইটিং নিয়ে
মোস্ট পিপল স্ট্রাগল করে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন প্রথমে মক টেস্ট দিচ্ছিলাম, রাইটিংয়ে আমার ব্যান্ড আসছিল 5। এবং আমি নিজে মনে করি না যে আমার ইংরেজি অনেক ভালো, কিন্তু অ্যাটলিস্ট আমার কনফিডেন্স ছিল যে আমার একাডেমিক রাইটিং ভালো। আমি অনার্স মাস্টার্স দুটাতেই 4 ঘন্টা করে ইংলিশে পরীক্ষা দিয়েছি। তারপরে হচ্ছে আমি গোটা একটা 200 পেজের থিসিস লিখেছি। থিসিস লিখে আমি 4 আউট অফ 4 পেয়েছি আমার থিসিসে। তো আমার ডেফিনেটলি কনফিডেন্স ছিল যে আমি ইংলিশ ভালো লিখি। তারপরে হচ্ছে আপনারা যদি কেউ আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে থাকেন, আপনারা দেখবেন যে আমি ইংলিশে অনেক কিছু লিখি, অনেক বড় বড় পোস্ট লিখি। তো ইংলিশে আমার ব্যান্ড 5, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এবং আপনাদের অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হবে, আপনারা ভাবেন যে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি বা আমি হচ্ছে ইংলিশে পরীক্ষা দিচ্ছি এতদিন ধরে, আমার ব্যান্ড কেন 5 হবে, 6 হবে। কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝলাম যে আমার আসলে ইংলিশ খারাপ তা না। আমি বুঝতে পারছিলাম না তারা যে মার্কিং ক্রাইটেরিয়াটা ব্যবহার করছে সেটা আমি ফলো করছি না। এবং কোনো ভিডিওতেই আমি আমার প্রবলেমের সলিউশন পাচ্ছিলাম না। কোনো ভিডিওতে বলছে যে কঠিন কঠিন ভোকাবুলারি ব্যবহার করতে, আচ্ছা ঠিক আছে করলাম, আমার ব্যান্ড বাড়লো না। কোনোটায় বললো যে অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে, করলাম, হলো না। তাহলে কি হবে? ফাইনালি আমি যেটা করলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে ওরা কি চাচ্ছে। তখন আমি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে, এখন আমি স্ক্রিনে দেখাবো, এই মার্কিং ক্রাইটেরিয়াটা দেখলাম। আমার যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমার গ্রামার 100% অ্যাকুরেট ছিল, আমার লেখার ফ্লো ঠিক ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমার গ্রামাটিক্যাল রেঞ্জ ঠিক ছিল না। ওরা মেনলি 4টা বিষয়ের ওপর ডিপেন্ড করে আপনার হচ্ছে মার্কিং করে। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, 2 নাম্বারটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, 3 নাম্বারটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি, আর 4 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এই রেঞ্জ বিষয়টা আমি বুঝতে পারছিলাম না। আমরা সাধারণত যেটা করি, আমরা যখন একটা টপিকে লিখি, আমরা যে কোনো একটা টেন্স ব্যবহার করি বা যে কোনো 1 বা 2 ধরনের সেন্টেন্স ব্যবহার করি, ইউজুয়ালি সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সেই জন্য হচ্ছে আপনার মার্ক কাটা যাবে সবচেয়ে বেশি। আপনার 100% অ্যাকুরেট প্যারাগ্রাফ, আপনার খুব সুন্দর একটা ব্যাখ্যা করা প্যারাগ্রাফ, অথচ আপনার ব্যান্ড আসবে 5। তাহলে আপনি কি করবেন? আপনি যত রেঞ্জের গ্রামার জানেন সবগুলো ইউজ করার চেষ্টা করতে হবে। আমি স্ক্রিনে কয়েক ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের কথা লিখে দিচ্ছি। এই প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে আপনার প্যারাগ্রাফে ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ সংখ্যক কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্রাগল ছিল। এছাড়াও আপনার যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স নিয়ে। কোহেশন অ্যান্ড কোহেরেন্স এনশিওর করার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মেইনলি আপনার প্যারাগ্রাফটা পড়ে যেন মনে হয় যে একটা ফ্লোতে যাচ্ছে, আপনার যেন কোনো একটা টপিক থেকে লাফ দিয়ে আরেকটা টপিকে চলে না যায়। আপনার লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে ইজিলি সব কিছু ফ্লো করছে। আর হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যেটার কথা প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে প্রশ্নে যা চেয়েছে সেটার সম্পূর্ণটা আপনি বুঝতে পেরেছেন কি না। ধরুন প্রশ্নে বলল যে গ্লোবালাইজেশনের কারণে সারা পৃথিবীর সবাই খুব উপকৃত হচ্ছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তো এখানে আপনার কি করতে হবে বলেন তো? গ্লোবালাইজেশনের জন্য সবাই উপকৃত হচ্ছে এই বিষয়ে একটা ওভারভিউ দিয়ে আপনি অ্যাগ্রি করছেন কি না করছেন সেই বিষয়ে একটা কিছু লিখতে হবে। ইদার ইউ অ্যাগ্রি অর ইউ ডিসঅ্যাগ্রি। আপনি কি করলেন? আপনি ভাবলেন যে দুইটাই যদি লিখি, যে হ্যাঁ আমি কিছু কিছু অ্যাগ্রি কিছু কিছু ডিসঅ্যাগ্রি, তাহলে আমি বেশি মার্ক পাবো। কিন্তু না, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টে আপনি কিন্তু মার্ক পাবেন না। এরপরে আছে ভোকাবুলারি। ভোকাবুলারি শুনলে আমাদের মনে হয়, এখন মনে হয় আমাদের এমন একটা বই নিয়ে বসে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, কিন্তু বিষয়টা তা না। ভোকাবুলারি বলতে বোঝানো হয় সাবজেক্ট স্পেসিফিক ভোকাবুলারি, অর্থাৎ আপনার যদি গ্লোবালাইজেশন নিয়ে প্রশ্ন আসে, কিছু সাবজেক্ট স্পেসিফিক ভোকাবুলারি ইউজ করতে হবে। যেমন ধরেন কার্বন ইমিশন হতে পারে, তারপরে হচ্ছে লেবার ফোর্স হতে পারে, যেগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের সাথে রিলেটেড। যদি আপনার স্পেস নিয়ে কোনো কিছু আসে, তখন আপনার স্পেস রিলেটেড কিছু ভোকাবুলারি ইউজ করতে হবে। যেমন ধরেন স্পেস ক্রাফট, টেলিস্কোপ, অ্যাস্ট্রোনট, এই ধরনের কিছু শব্দ যেগুলো হয়তো আপনার জানাই আছে,
কিন্তু আপনার টপিক স্পেসিফিকভাবে ইউজ করতে হবে। তো রাইটিংয়ের ক্ষেত্রে আপনার কোথায় অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমি আবারও স্ক্রিনে দেখাচ্ছি। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারলে আপনি কিন্তু ফিগার আউট করতে পারবেন আপনি কেন কম মার্ক পাচ্ছেন। রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক বেশি লেখার চেষ্টা করি বা হচ্ছে অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করি, অনেক কঠিন কঠিন সেন্টেন্স ইউজ করি, কিন্তু আলটিমেটলি আমাদের মার্কটা কমে যায়। এই টিপসগুলো ফলো করলে এবং এই যে সেন্টেন্সগুলো দেখালাম এগুলো ইউজ করলে আপনার ব্যান্ড 1 থেকে 2 বাড়তে বাধ্য। আর আরও কিছু টিপস হচ্ছে, অবশ্যই টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করবেন। আপনি প্রথমটায় যদি 30 মিনিট স্পেন্ড করে ফেলেন, পরেরটায় 30 মিনিটে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট, তো সেটা করবেন না। আর হচ্ছে অবশ্যই একবার প্রুফ রিড করবেন। ওখানে কিন্তু আমরা যখন আমরা কম্পিউটারে বা মোবাইলে লিখি ইংলিশ, তখন কিন্তু কোনো একটা ওয়ার্ড ভুল হলে নিচে লাল দাগ আসে, ওখানে কিন্তু সেটা থাকবে না। তো অনেক সময় এরকম হয় আমাদের স্পেলিং মিস্টেক হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের হয়তো একটা ইজ, এম, আর এগুলো বাদ পড়ে যায়, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন বাদ পড়ে যায়। তখন কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত ওই লাল দাগ দেখাতে, লাল দাগ না দেখলে আমাদের হঠাৎ মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে এভরিথিং ইজ অল রাইট, কিন্তু না, ওখানে কিন্তু লাল দাগ আসবে না। তো আপনাকে নিজের প্রুফ রিড করতে হবে, অর্থাৎ একবার রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার জন্য লাস্টে 2 থেকে 3 মিনিট সময় রাখুন। আমি আশা করি আমার রাইটিংয়ের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমার নিজের অনেক স্ট্রাগল করতে হয়েছে রাইটিং নিয়ে, আমি চাই না আপনারা সেটা করুন। আর লাস্টলি আসবো স্পিকিং নিয়ে। স্পিকিংয়ের স্ট্রাকচারটা হচ্ছে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে আপনাকে খুবই জেনারেল কিছু প্রশ্ন করা হবে, আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন বা আপনি পড়ালেখা করছেন কি না, আপনি কি করেন, আপনার হবি কি, এই ধরনের খুব ছোট ছোট প্রশ্ন, এবং সেগুলোর উত্তর দিতে হবে 2 বা 3টা সেন্টেন্সে। আর সেকেন্ড পার্টে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কার্ডের মধ্যে একটা টপিক থাকবে এবং টপিকের আন্ডারে 2-3টা প্রশ্ন থাকবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই যে এ গিফট ইউ রিসিভড, এটা নিয়ে আপনাকে বললো যে আপনি 2 মিনিট কথা বলবেন অ্যাবাউট এ গিফট ইউ রিসিভড, এবং সেটার আন্ডারে আপনার কী কী বলতে হবে, গিফটটা আপনাকে কে দিয়েছিল, গিফটটা কেন আপনার কাছে স্পেশাল, আর 3 নাম্বারে হচ্ছে আপনি গিফট দিতে পছন্দ করেন নাকি আপনি গিফট নিতে পছন্দ করেন। এটা নিয়ে আপনাকে 3 মিনিট কথা বলতে হবে। আর থার্ড যেই সেকশনটা থাকবে সেটা মূলত সেকেন্ড সেকশন থেকেই কোনো একটা টপিক এক্সামিনার ধরে তারপরে হচ্ছে আপনাকে থার্ডে ফার্দার একটা কনভারসেশনাল একটা পারে যাবে, যে ধরুন আপনি গিফটের ওখানে বলেছেন যে আমি আসলে যে কোনো বিষয়ে নেয়ার থেকে দিতে বেশি পছন্দ করি, তখন উনি আপনাকে প্রশ্ন করলো যে আচ্ছা আপনি কি মনে করেন যে জেনারেলি মানুষ তাই মনে করে, জেনারেলি ওয়ার্ল্ড ওয়াইড পিপলরা তাই ভাবে। সেখান থেকে আস্তে আস্তে করে একটা টপিক থেকে আরেকটা টপিকে গেল, এরকম করে একটা 4-5 মিনিটের একটা কনভারসেশন হবে। এখন স্পিকিংয়ের ক্ষেত্রে কেউ আপনাকে এর বাইরে কোনো টিপস দিতে পারবে না, সেটা হচ্ছে প্র্যাকটিস। অনেক 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 প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার স্পিকিং ভালো হয়ে যাবে, কারণ আপনি রিডিং পারেন, রাইটিং পারেন, আপনি লিসেনিং জানেন, তাহলে আপনি স্পিকিং কেন পারবেন না? কারণ হচ্ছে আপনি বলেন না, না বললে আমাদের মুখে জড়তা আসে, আমরা ভয় পাই, আমরা একটা জিনিস প্র্যাকটিস না করলে আমাদের কনফিডেন্স কমে যায়। এটা করবেন। 2 নাম্বার যেটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছিল, আমি নিজেকে ভিডিও করতাম, ইংলিশে ভিডিও করতাম, এবং সেই ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। আমি নার্সিসিস্ট না, কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো যে আমি খুব ভালো ইংরেজি বলছি। তো এটা করবেন, আপনি আস্তে আস্তে করে ধীরে ধীরে ইংরেজি বলবেন, অনেক বেশি ধীরে না, কিন্তু কথাগুলো যেন স্পষ্ট এবং বোঝা যায়। আপনার অ্যাকসেন্টের উপরে কিন্তু কোনো মার্কিং নেই, আপনার কি বলে আপনার কত দ্রুত বলছেন তার উপর কিন্তু কোনো মার্কিং নেই, আপনার ফ্লুয়েন্সির উপর মার্কিং আছে, আপনার ভোকাবুলারির উপর মার্কিং আছে, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জের উপর মার্কিং আছে। আমি আবারও বলছি, ভোকাবুলারি মানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো ভোকাবুলারি না, সাবজেক্ট স্পেসিফিক কিছু ভোকাবুলারি। এবং ওই ভিডিওগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন যেগুলোতে আপনাকে বলে যে এই 4টা ভোকাবুলারি ইউজ করলে আপনার ব্যান্ড হবে 7, এগুলো কখনোই করবেন না। এক্সামিনাররা অনেক বছর ধরে এক্সামিনেশন নিচ্ছেন এবং তারা খুবই ক্যাপেবল মানুষ, তারা কিন্তু ধরতে পারবে কোন জিনিসটা আপনি মুখস্থ করে এসেছেন। স্পিকিংয়ের ক্ষেত্রে মুখস্থ করলে আপনার ব্যান্ড হয়ে যাবে 3 বা 4। যদি কোনোভাবে তারা বুঝতে পারে যেটা মেমোরাইজড অ্যান্সার, আপনি 3 বা 4-এর বেশি কোনোভাবেই পাবেন না। তাতে করে আপনার যত ভালোই সেন্টেন্স স্ট্রাকচার থাক, যত যাই কিছুই থাক, এই কাজটা কখনোই করবেন না। যেটা করবেন, আপনি অনেক বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সি অটোমেটিক্যালি চলে আসবে।
তো এই ছিল 4টা ব্যান্ড নিয়ে ওভারঅল কথাবার্তা। আমি প্রত্যেকটার আমি যতটা সম্ভব ডিটেইলে ভিডিওটা করেছি। আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে বা আইএলটিএস বিষয়ে আরও কোনো ভিডিও চান তাহলে আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।